शुभ दीप्रहर बंधुरा आमी पारमिता और आमी चले एसेছি আমার আবার একটা নতুন দিনের সুন্দর দিনলিপি নিয়ে তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করতে আড্ডা দিতে। আজকে দুপুরের পর অর্থাৎ লাঞ্চ টাঞ্চ করে নিয়ে তোমাদের সাথে এসেছি গল্প করতে। এখন আমি দুধ থেকে ছানা কাটবো, তাই জন্য এখানে 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। আজকে বাড়িতেই পনির বানাবো। ইদানিংকালে বারবার দেখছি যে বাজারে যে পনির পাওয়া যাচ্ছে সেই পনিরে অনেক ভেজাল আছে, আর আমিও বিগত কয়েকবার আমুলের পনির কিনে টেস্টটা না সে আগের মতন আর ভালো লাগছে না। তাই ভেবেছি যে বাড়িতেই পনিরটা বানিয়ে নেবো। খুব একটা ঝামেলার কাজ না। এই যে এখানে 3টে বড় বড় লেবু আমি কেটে তার থেকে রস বার করে নিয়েছি। 2 লিটার দুধকে ভালো করে ফুটিয়ে তার মধ্যে আস্তে আস্তে দুধটা ফুটতে থাকবে আর ওই লেবুর রসটা দিয়ে ভালো করে নাড়াতে হবে। তাহলে আস্তে আস্তে ছানাদের থেকে জল আর ছানা আলাদা হয়ে যাবে। যে দেখো কি সুন্দরভাবে আমার ছানা আর জল আলাদা হয়ে গেছে। এবার একটা সুতির পাতলা কাপড়ে ভালো করে ছানাটাকে ছেঁকে জলটাকে পুরো বের করে দিতে হবে। আর যেহেতু লেবু দিয়ে ছানাটা কাটা, তাই ভালো করে ছানাটাকে জল দিয়ে ধুতে হবে যাতে ওই লেবুর টক ভাব এবং গন্ধ দুটোই চলে যায়। আর এবারে ছানাটা কেটে ওখানে ঠান্ডা হতে দিয়ে চলে এসেছি সন্ধে দেবো বলে। আমি সন্ধেবেলায় প্রত্যেক দিনই ঠাকুরের সমস্ত ফুল সরিয়ে ঠাকুরকে পরিষ্কার করে, মহাদেবকে বিভূতি দিয়ে চন্দন দিয়ে তিলক দেওয়া থাকে সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রাখি। তারপরে ঠাকুরকে শীতল দিই, অর্থাৎ সন্ধ্যাকালীন যে খাবার সেটা দিই এবং সন্ধ্যা দিয়ে ওনাদেরকে শয়ন দিই। তাহলে সন্ধে দিতে দিতে চলো কিছুক্ষণ গল্প করে নেওয়া যাক। আজকে সন্ধে দেওয়ার পরেই যেটা বানাবো সেটা হচ্ছে ছানার মিলিঝুলি। এটা আমার দিদির হাতের একটা রেসিপি, যেটা শীতকালে আমাকে সবজি খাওয়ানো এবং পনির খাওয়ানোর জন্য দিদি বানাতো। অসম্ভব ইজি আর টেস্টি রেসিপি, তোমরা অবশ্যই বানিয়ে দেখো। শুধু বাড়ির বাচ্চারা না, বড়রাও হাত চাটবে। পনিরের রেসিপিটা তো তোমরা দেখলেই বুঝতে পারবে কিভাবে বানাচ্ছি। আর তার সাথে সাথেই তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করে নিই। বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় উত্তাল প্রকাশ্যে কলকাতা মেট্রো স্টেশনে চুমু খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে। তার যেমন পক্ষে মতামত আছে, বিপক্ষে মতামত আছে। না, আমি পক্ষে বা বিপক্ষে কোনো মতামতই দেব না, কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে একটা ফিলোসফিতে খুব বিশ্বাস করি। সেটা হচ্ছে পরের ছেলে পরম আনন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। তাই আমার এই বিষয়ে মতামত দিয়ে কিছু অনৈতিক লোকের কাছ থেকে নৈতিকতার জ্ঞান বাক্য শোনার কোনো ইচ্ছা নেই। কারণ এখন আমাদের বর্তমান সমাজে জেনজি বা বেশিরভাগ সোকল্ড জেনজি সাপোর্ট করা মানুষদের মানসিকতা হচ্ছে যে পোশাক আন্দোলন এবং এই প্রকাশ্যে চুমু আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের সমাজে বিরাট অর্থনৈতিক এবং সামাজিক পরিবর্তন আনতে পারবো, এবং এইভাবেই এই বিপ্লবের মাধ্যমেই ভারতবর্ষ একটা তৃতীয় বিশ্বের দেশ থেকে প্রথম বিশ্বের দেশে পরিণত হবে। তো সেই প্রথম বিশ্বের দেশের দিনটা দেখার জন্য অপেক্ষায় বসে আছি। এখন প্রশ্ন হচ্ছে যে যদি তোমরা ব্যক্তিগতভাবে আমাকে প্রশ্ন করো যে তুমি কি এই কাজটা প্রকাশ্যে করবে, না, যে কাজটা আমি নিজে প্রকাশ্যে করব না, যেটা আমার শিক্ষা দীক্ষা নৈতিক চিন্তাভাবনা আমাকে যে কাজটা করতে বাধা দেবে, সেই কাজকে অন্য কেউও করছে দেখলে আমি মেনে নিতে পারবো না। কিন্তু আমার সেই মেনে নেওয়াটা এমনও জায়গায় যাবে না যেখানে আমি তাদেরকে গিয়ে কোনো রকম জ্ঞানের বাণী বর্ষণ করব। কারণ এখনকার জেনারেশন এত ঔদ্ধত্যপূর্ণ একটা জেনারেশন, যারা মিনিমাম জানেই না যে গুরুজনদের কিভাবে সম্মান দিতে হয়। ঋদ্ধি সেন একটি অত্যন্ত পিছন পাকা অ্যাক্টর, যে জানে না যে তার মায়ের চেয়েও বেশি বয়সী মহিলাকে সম্মানটা কিভাবে জানাতে হয়। সে নিজেকে এতটাই বোদ্ধা বলে মনে করে যে সে নিজের মতামত প্রকাশের স্বাধীনতার মাধ্যমে যে কোনো মহিলাকে কুৎসিতভাবে আক্রমণ করতে পারে। এদের ভানটা এমন, এরা যখন নিজেদের মতামত দেবে সেটা হচ্ছে মতামত প্রকাশের স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ। কিন্তু অন্য কেউ যখন এদের মতের বিপক্ষে মতামত দেবে তখন তার ক্ষেত্রে আর ফ্রিডম অফ স্পিচটা অ্যাপ্লিকেবল হয় না, তখন সেটা হয়ে যায় কুপমণ্ডকতা। আর সবচেয়ে বড় দ্বিচারিতা কারা করছে জানেন? আমাদের মিডিয়া হাউসগুলো। যে সমস্ত মিডিয়া হাউসের জার্নালিস্টরা নিজেদের কাজ ভুলে এখন পাড়ার মাসিমা কাকিমাদের দলে ভিড়ে গিয়েছেন, যাদের এখন একমাত্র কাজ সেলিব্রিটিদের অন্তর্মহলে ঢুকে তাদের অন্তর্মহলে কি চলছে সেটা মুখরোচকভাবে, যা চলছে না সেটাও আমাদের সামনে উপস্থাপন করা। এবং আমরাও এমন বোকা মানুষজন যারা এই বিষয়গুলোর প্রতিবাদ করছি না, উল্টে এদের এই সমস্ত মিথ্যা ইয়েলো জার্নালিজমের ফাঁদে পা দিয়ে নিজেরাও তার মধ্যে নাক গলাচ্ছি, মাথা গলাচ্ছি, মতামত দিচ্ছি। কারণ এখন আমাদের কাছে সবচেয়ে বেশি যেটা আছে সেটা হচ্ছে মতামত।
আচ্ছা বলুন তো, অভিষেক বচ্চন ঐশ্বরিয়া রাইয়ের ডিভোর্স হচ্ছে কি হচ্ছে না সেটা কিভাবে আমাদের দেশ এবং আমাদের ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করে? দেব এবং রুক্মিণীর ব্রেকআপ হচ্ছে কি হচ্ছে না সেটা কতটা গুরুত্বপূর্ণ? এটা তো প্রত্যেকের যে যার ব্যক্তিগত ব্যাপার স্যাপার। কিন্তু আমাদের এই তথাকথিত আধুনিক বুদ্ধিজীবী জেনারেশন এরা কখনোই মিডিয়া হাউসগুলোকে এটা বলবে না যে আপনারা কী জাতীয় প্রশ্ন নিয়ে এত মাতামাতি করছেন, কে প্রকাশ্যে কোথায় চুমু খেলো, কে তার বিরোধিতা করলো, হাউ ডাজ ইট ম্যাটার। চুমুরও কিন্তু অনেক রকম প্রকারভেদ আছে। আমার মনে হয় আমাদের সেই বিষয়ে খুব স্পষ্ট ধারণা সবার নেই। যাই হোক, বর্তমানের যা কার্যকলাপ তা দেখে তো মনে হচ্ছে প্রকাশ্যে শুধু চুমু খাওয়া লিপলক নয়, প্রকাশ্যে সেক্স করাটাও আমার মনে হয় খুবই নর্মাল হয়ে যাবে। তাই যার প্রকাশ্যে সেক্স করার সে অবাধে করুন, কারণ আমার মতে চুমুর মতো সেক্সও কিন্তু অত্যন্ত পবিত্র বিষয়। তার জন্যই আজকে আমরা পৃথিবীর আলো দেখেছি, তাই না? দেখেছো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রাতের রান্না কিন্তু রেডি হয়ে গেছে। রুটি, ছানার মিলিঝুলি, ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে চচ্চড়ি, আর তার সাথে একটু শশা। এই দিয়ে আমাদের এই ঠান্ডা রাত্রের ডিনার জমে একদম ক্ষীর। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, খুব ভালো লাগলে বন্ধুবান্ধব রিলেটিভসদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামত আমাকে জানাতে ভুলো না। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে। ওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো, কারণ নিজেরা ভালো থাকলে তবেই সবাইকে ভালো রাখা সম্ভব। গুড নাইট, শুভরাত্রি।